Savvy Story Hut. Like, share, and subscribe us. স্যাভি স্টোরি হাটে আপনাদের স্বাগত। আমাদের চ্যানেলে আমরা উপস্থাপিত করি বাংলা সাহিত্যের নবীন, প্রবীণ ও স্বনামধন্য লেখকদের লেখা ছোট গল্পের সম্ভার। আমাদের গল্পগুলো আমরা সম্পূর্ণ মোবাইলে তৈরি করি, তাই কিছু খামতি রয়েই যায়। শ্রোতা বন্ধুদের কাছে আমাদের আবেদন, আমাদের এই খামতি মার্জনা করে শুধুমাত্র গল্প শোনার আনন্দ উপভোগ করুন। আমাদের গল্পগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আমাদের গল্পগুলো ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করতেও ভুলবেন না। গল্প শুনতে কার না ভালো লাগে, আর সেই গল্পই যদি হয় অলৌকিক ও ভৌতিক আবহের প্রেক্ষাপটে, তাহলে তো কথাই নেই। আর এমনই অলৌকিক ও ভৌতিক আবহের প্রেক্ষাপটে আমাদের আজকের উপস্থাপনা বাংলা সাহিত্যের কিংবদন্তি লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় রচিত একটি ছোট গল্প। নাট্যরূপ ও উপস্থাপনায় আমি সব্যসাচী। আপনারা শুনছেন স্যাভি স্টোরি হাট, আর আমরা আপনাদের জন্য উপস্থাপিত করছি বাংলা সাহিত্যের ছোট গল্পের সম্ভার। শুরু করছি আমাদের আজকের নিবেদন, ভৌতিক ও অলৌকিক আবহের প্রেক্ষাপটে ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় রচিত ছোট গল্প পুরনো বাড়ি। এও কিন্তু সত্যি ঘটনা, আমার জ্যাঠামণির মুখ থেকে শোনা। তিনি ঠিক যেভাবে গল্পটা আমাদের বলেছিলেন, আমিও সেইভাবেই তোমাদের বলছি। আজ থেকে প্রায় 50 বছর আগেকার কথা। আমার বয়স তখন 20 কি 22। সবে একটা ভারী অসুখ থেকে উঠেছি। ডাক্তার বললেন চেঞ্জে যেতে। একে অসুখে ভুগে ভুগে অনেক টাকা খরচ হয়ে গেছে, তার উপর শরীর সারানোর জন্য বাইরেও যেতে হবে। তাই অনেক ভেবেচিন্তে কাছে পিঠে দেওঘরে যাওয়াই ঠিক করলাম। ভোরবেলা ট্রেন থেকে নেমে এক চায়ের দোকানে খোঁজ নিয়ে বিলাসী টাউনে একটা বাড়ির সন্ধান পেলাম। বাঙালির বাড়ি। পাওয়া মাত্রই টাঙা ভাড়া করে এসে হাজির হলাম সেই বাড়িতে। বাড়িটা যদিও পুরনো, তা হোক, চারিদিক বেশ ফাঁকা ফাঁকা। টাঙাওয়ালা বাড়ির কাছে টাঙা থামিয়ে বলল, আপনি এখানে প্রথম আসছেন নাকি বাবু? হ্যাঁ, প্রথম আসছি। এরকম জায়গায় আপনি থাকতে পারবেন? এ কিন্তু খুব খারাপ জায়গা বাবু। বিলাসী টাউন নামে টাউন হলেও তখন একেবারে ফাঁকা ও বুনো জায়গা ছিল। দিনের বেলাতেও গা ছমছম করত। বললাম, আরে হ্যাঁ হ্যাঁ, খুব পারবো। তাছাড়া বাইরে বেরোলে অত ভয় করলে চলে? টাঙাওয়ালা কিন্তু বলল, আমার সন্ধানে একটা ভালো ঘর ছিল স্যার, একেবারে মন্দিরের পাশে। যাবেন বাবু সেখানে? আমি মালপত্র নামাতে নামাতে বললাম, না থাক, এখানটা বেশ নির্জন, আমার পক্ষে এই জায়গায় ভালো। এই বলে টাঙাওয়ালাকে বিদায় দিলাম। মনে মনে ভাবলাম, কি জানি, টাঙাওয়ালার কথা শুনে আর কোথাও গিয়ে যদি কোনো পান্ডা গন্ডার হাতে পড়ি। মালপত্র বাড়ির রোয়াকে রেখে দরজায় কড়া নাড়তেই একজন বয়স্ক ভদ্রলোক বেরিয়ে এলেন। কাকে চাই?
আপনার এখানে কোনো ঘর খালি আছে? 1 মাস থাকবো। ভদ্রলোক আমাকে আপাদমস্তক একবার দেখে নিয়ে বললেন, পুরো বাড়িটাই তো খালি আছে। আমি ওপরে থাকি, আপনি নিচে থাকবেন। 1 মাসের জন্য কিন্তু 10 টাকা ভাড়া দিতে হবে, পারবেন তো? আমি কোনো কথা না বলে 10টা টাকা বের করে তার হাতে দিলাম। বাড়িটা ছোট, নিচে 2টি ঘর, রান্নাঘর, ওপরে একটি ঘর, ছাদ ও বারান্দা। বাড়ির বাইরে পাতকো, পায়খানা, চারদিকে গাছপালা, বন, মাঝে মধ্যে 2-1টা ঘর বাড়ি, আর দূরে পাহাড়ের রেখা। যাই হোক, ভদ্রলোক টাকা 10টি অগ্রিম নিয়ে ঘর পরিষ্কার করে একটি ক্যাম্প খাট পেতে দিয়ে গেলেন। আমি তাইতেই বিছানা পেতে ফেললাম। তারপর ঘরে তালা দিয়ে দোকান বাজার করে আনলাম। সঙ্গে স্টোভ ছিল। রান্না করে খেয়ে দিয়ে দুপুরটা ঘুমিয়ে কাটালাম। বিকেলে মন্দির ঘুরে কিছুটা ভালো ঘি, পেঁড়া ও চমচম কিনে ঘরে ফিরে এলাম। তখন সন্ধে হয়ে গেছে, কার্তিকের শেষ। অল্প অল্প শীতও পড়েছে তখন। ঘরে এসে তালা খুলেই অবাক, দেখলাম ঘরের ভেতর হারিকেনটা কে যেন জেলে রেখে গেছে। পেরেকে দড়ি বেঁধে তাইতে আমার জামা কাপড় সব সাজিয়ে গুছিয়ে রেখেছে। আমি তো ভেবেই পেলাম না এরকমটা কি করে হলো, কেননা চাবি রইল আমার কাছে, অথচ ঘরের কাজ করলো কে? বাড়ির মালিকের নাম গজেনবাবু। আমি তাকে ডাকলাম। 2-3বার ডেকেও যখন কোনো সাড়া পেলাম না, তখন টর্চ জেলে উপরে উঠেই দেখি ঘরে তালা দিয়ে একজন মধ্যবয়সী মহিলা নেমে আসছেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, গজেনবাবু আছেন? মহিলা আমার দিকে একবার তাকিয়ে দেখে কিছু না বলেই নেমে গেলেন। মনে মনে খুব রাগ হলো আমার। আচ্ছা, অভদ্র তো। মেজাজটাও খিঁচড়ে গেল, কেননা এ ঘরে যখন আর কোনো দরজা নেই, তখন নিশ্চয়ই ডুপ্লিকেট চাবি ব্যবহার করা হয়েছে। এতে অবশ্য আমার উপকারই হয়েছে, তবুও এ জিনিস কখনোই বরদাস্ত করা যায় না। আমি সে রাতে 2-4টে পরোটা তৈরি করে প্যাঁড়া চমচম সহযোগে খেয়ে অনেক রাত পর্যন্ত বই পড়ে ঘুমোতে গেলাম। ঘুম যখন ভাঙল, তখন সকাল হয়ে গেছে। ঘুম থেকে উঠেই গজেনবাবুকে বাইরে কুয়োতলায় দাঁতন করতে দেখলাম। আমিও তাড়াতাড়ি দাঁত মাজা সরঞ্জাম নিয়ে বাইরে এলাম। গজেনবাবু একগাল হেসে বললেন, কি ভাইয়া, রাত্রে ঘুম হয়েছিল তো? আমি হেসে বললাম, আগে হ্যাঁ। তারপর গতকালের ঘটনাটা বললাম। শুনে গজেনবাবু একটু গম্ভীর হয়ে গেলেন। তারপর বললেন, টাকা কড়ি সবসময় নিজের কাছে রাখবেন। সন্ধ্যের পর জানলা দরজা বন্ধ করে দেবেন। কেউ কড়া নাড়লেও খুলবেন না। এসব জায়গা ভালো নয়। তাছাড়া তাছাড়া রাতে আমি এখানে থাকি না। ওধারে আমার আরেকটা বাড়ি আছে, সেইখানেই থাকি। তা না হয় হলো, কিন্তু আমার ঘরে আলোটা জ্বাললো কে? আপনার স্ত্রী? আমার স্ত্রী? তিনি তো অনেক দিন আগে গত হয়েছেন। তাহলে ওই মহিলাকে? গজেনবাবু হেসে বললেন, আপনি আপনি ভুল দেখেছেন।
এখানে কোনো মহিলা থাকে না। এমন সময় হঠাৎ হ্যাট হ্যাট, যা যা যা। একটা ছাগলকে হ্যাট হ্যাট করে তাড়া দিতে দিতে আমার প্রশ্নটা সম্পূর্ণ এড়িয়ে কেটে পড়লেন গজেনবাবু। এরপর সারাদিনে যতবারই গজেনবাবুর সঙ্গে দেখা হলো ততবারই তিনি আমাকে এড়িয়ে যেতে লাগলেন। আজ তাই ঠিক করলাম বেলাবেলি মানে সন্ধ্যের আগেই এখানে ফিরে এসে দাঁড়িয়ে দেখব কে কিভাবে ঘরে ঢোকে। যা ঠিক করেছিলাম তাই করলাম। সন্ধ্যের আগেই ফিরে এসে দূরে দাঁড়িয়ে বাড়িটার দিকে তাকিয়ে রইলাম। সন্ধেটি যেই উত্তীর্ণ হলো অমনি দেখলাম আলো জ্বলে উঠল ঘরের ভেতর। ভয়ে কাটা দিয়ে উঠল গায়ে। চারিদিক নিস্তব্ধ, নিঝুম, কেউ কোথাও নেই। আমি আমি টর্চের আলোয় পথ দেখে ঘরে গিয়ে তালা খুলেই যা দেখলাম, তাইতে তাইতে সারা শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। দেখলাম আমার এঁটো বাসনপত্র কে যেন মেজে ঝকঝকে করে রেখেছে। এলোমেলো বিছানা পরিপাটি করা। মায় আমার রাতের খাবারটি পর্যন্ত তৈরি করে রেখেছে। বুকের রক্ত হিম হয়ে গেল। এ এ কোথায় এসে উঠেছি আমি? কাউকে যে ডাকবো, ভয়ে গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। গজেনবাবু সন্ধ্যের পর থাকেন না এখানে। কেন যে থাকেন না তা এবার বুঝতে পারলাম। শুধু শুধু বুঝতে পারলাম না ওই মহিলাটিকে। তবে তবে কি? হতাশভাবে ধপ করে বসে পড়লাম বিছানায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সবে 6:30। চারিদিক ঘন অন্ধকারে ঢাকা। এ রাতে কোথায় বা যাব? বসে বসেই মনস্থির করে ফেললাম আজকের রাত্রিটা যেমন করেই হোক এখানে কাটিয়ে কাল সকাল হলেই পালাবো এখান থেকে। কিন্তু 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 সারাটা রাত এখানে কি করে যে কাটাবো তা ভেবে পেলাম না। অনেকক্ষণ বসে থেকে কোনো রকমে রাত 9টা বাজল। তারপর সঙ্গে আনা পেঁড়া চমচমগুলো খেয়ে নিলাম। যে রান্না তৈরি করা ছিল তাতে হাতই দিলাম না। এবার জল খেতে হবে। কিন্তু কিন্তু কলসি গড়াতে গিয়েই অবাক, এ কি, জল কই? বাইরে যাওয়ার আগে জলপূর্ণ কলসি যে আমি নিজে হাতে বসিয়ে রেখে গিয়েছিলাম। আমার সর্বাঙ্গ তখন নীল হয়ে উঠেছে। তার ওপর ভয়ে এবং পেঁড়া চমচম খাওয়ার ফলে তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। কি আর করি? বাইরে কুয়োতলায় গিয়ে জল আনতে ভয় করছিল যদিও, তবু যেতেই হবে। কিন্তু যেতে গিয়েই বাধা পেলাম। দরজা খুলতে গিয়ে দেখি দরজাটা বাইরে থেকে বন্ধ। অনেক টানাটানি করেও সেই বন্ধ দরজা কিছুতেই খুলতে পারলাম না। এমন সময় হঠাৎ দপদপিয়ে হারিকেনটাও নিভে গেল। আমার গা দিয়ে কলকল করে ঘাম বেরোচ্ছে। ভয়ে ভয়ে আমি জোরেই
কাঁপা কাঁপা গলায় বললাম, কে 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 তুমি? কে কে আমাকে এইভাবে ভয় দেখাচ্ছ? আমি আমি তো আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। তাছাড়া তাছাড়া তুমি আমার অনেক কাজই তো এমনিতেই করে দিচ্ছ। তবে তবে কেন এমন করছো আমার সঙ্গে? আমায় তুমি রক্ষা করো, আমায় তুমি রক্ষা করো। হঠাৎ বাইরে কুয়োতলায় ঢিপ করে একটা শব্দ হলো। নিশ্চয়ই কেউ জল তুলতে এসেছে। অনেকেই কুয়ো থেকে দিনের বেলায় জল নিতে আসে দেখেছি, কিন্তু কিন্তু রাতে কেউ আসে কিনা জানি না। কি করেই বা জানবো? সবে তো একটা দিন হলো এসেছি। তাড়াতাড়ি জানলা খুলে কুয়োতলায় তাকাতেই দেখলাম কুয়োর পাড়ে একটা হারিকেন জ্বলছে। আর তারপরেই যা দেখলাম সে এক সে এক বীভৎস ব্যাপার। কুয়োতলায় ভাঙা পায়খানার ধারে বড় একটা গাছের ডালে সেই মহিলা গলায় দড়ি দিয়ে ঝুলছেন। কি ভয়ঙ্কর সেই দৃশ্য! জিভটা জিভটা এক হাত বেরিয়ে এসেছে, মুখটা যন্ত্রণায় বিকৃত হয়ে গেছে, আর আর ঠেলে বেরিয়ে আসা বড় বড় চোখ দুটো এক দৃষ্টে তাকিয়ে আছে আমার দিকে। আমি আমি জ্ঞান হারিয়ে ফেললাম। পরদিন সকালে যখন চোখ মেললাম তখন দেখলাম ঘর ভর্তি লোক। গজেনবাবু আমার মাথার কাছে বসে হাওয়া করছেন। আমি আস্তে আস্তে উঠে বসলাম। তারপর গত রাতের সব অভিজ্ঞতা খুলে বললাম সকলকে। আমার বৃত্তান্ত শুনে প্রত্যেকেই বকাবকি করলেন গজেনবাবুকে। আমি তখনই মালপত্তর গুছিয়ে নিয়ে স্টেশনে চলে এলাম। আবার থাকে এখানে? লোকমুখে শুনলাম যে মহিলাকে আমি গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখেছি উনি গজেনবাবুর স্ত্রী। তাঁর বর্তমানে গজেনবাবু দ্বিতীয়বার বিবাহ করায় ভদ্রমহিলা অভিমানে ওই গাছের ডালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিলেন। শেষ হলো আজকের গল্প ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় রচিত পুরনো বাড়ি। উপস্থাপনা ও নাট্যরূপ আমি সব্যসাচী। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পাশে থাকুন, শুনতে থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।